স্ক্রিন শেয়ার করছি। সরি, আমি একটু স্ক্রিন শেয়ার করছি তো। আসসালামু আলাইকুম, সবাইকে আবারও অভিনন্দন। আমি ডাক্তার লাবণী আমিন, বিএইচএমএস ডিএইচএমসি ঢাকা, ডিএসএস অনার্স এমএসএস ইকোনমিক্স আন্ডার ঢাকা ইউনিভার্সিটি, এবং আসলে হোমিওপ্যাথি মেডিকেল কলেজে লেকচার হিসেবে আছি। আর হোমিওপ্যাথি ডক্টরস পয়েন্টে আমি ময়মনসিংহ বিভাগের সহ সভাপতি। এই হচ্ছে আমার ছোট করে আমার পরিচয়। আমার আজকে আলোচ্য বিষয়টি হচ্ছে অ্যাপিস মেলিফিকা। এটা আসলে খুব পলিক্রেস্ট এবং খুব বড় একটি মেডিসিন। আমি জানি আমার পক্ষে একদিনে হয়তো শেষ করা সম্ভব না, তাই মেডিসিনটি আমি 2 ভাগে ভাগ করেছি। আজকে একটি পার্ট নেব আর চেষ্টা করব নেক্সট পার্ট আরেকদিন নেওয়ার জন্য। অ্যাপিস মেলিফিকা, যার কমন নেম হচ্ছে পয়জন অফ হানি বি, এবং এটা সাধারণত অ্যানিমেল কিংডমের। এর স্টেজ হচ্ছে অ্যাকুইট, ক্রনিক, এবং এর সাইড হচ্ছে রাইট সাইড, লেফট সাইড এবং রাইট টু লেফট। এটা 4টা মায়োজনিক কভার দেয়: সোরিক, সাইকোটিক, টিউবারকুলার এন্ড সিফিলিটিক। এটা থার্মাল স্টেট সাধারণত হট, গরম কাতর। অ্যাপিসমিলের অ্যাকশন অনলি পলিক্রেস্ট। এটি থার্স্ট হচ্ছে থার্স্টি, এবং মাঝে মধ্যে সময় থার্স্টেস এবং সাম কোয়ান্টিটি অল্প পরিমাণে পানীয় পেশেন্টরা খায়। অ্যাপিটাইট রিডিউস, সেন্সিটিভিটি লো হাই। মুন ফ্রেশ ফার্স্ট কোয়ার্টার, মুন ফুল লাস্ট কোয়ার্টার, নিউ মুন, এবং টাইম ফেস হচ্ছে মর্নিং, নুন, আফটারনুন, ইভিনিং অ্যান্ড নাইট। এটা মেল, ফিমেল অ্যান্ড চাইল্ড তিনজনের উপরেই খুব ভালো কাজ করে এই অ্যাপিস মেলিফিকা। এখন আমি আসি রিজিয়ন, অর্থাৎ কোন রিজিয়নটাতে অ্যাপিস মেলিফিকাটা খুব ভালো কাজ করে। আমি আজকে যারা আমার প্রেজেন্টেশনটি দেখছেন তাদের সবার দেখাতে বলছি। যদি একটু মনোযোগ সহকারে আমার প্রেজেন্টেশনটা খেয়াল করেন, আমি মনে করি অ্যাপিস মেল সম্পর্কে আমরা আজকে অনেক কিছু জানতে পারবো। আর এখানে আমি আরেকটু নোটিশ করছি যে কালারগুলোকে আমি বোল্ড করে রেড কালার দিয়েছি, প্রত্যেকটি সিমটমই কিন্তু ফার্স্ট রেটের সিমটম, অর্থাৎ ফার্স্ট রেমেডির সিমটম। তাহলে এখানে কি রিজিয়নটা হচ্ছে তার কি? সার্কুলার টিস্যু, আইস, ফেস, ফিশার্স, ওভারিস and serous cavities, স্কিন, কিডনি, ব্লাডার এন্ড নার্ভ, এগুলোর উপরে অ্যাপিসমিল খুব ভালো কাজ করে। এছাড়াও আছে রেসপিরেশন, হার্ট, ব্লাড, রাইট সাইড, রাইট টু লেফট। কখন অ্যাপিসমিলের রোগীরা খারাপ অনুভব করে, অর্থাৎ কোন অবস্থাতে তার রোগ লক্ষণগুলো বৃদ্ধি পায়? হিট, রুম, ওয়েদার, অর্থাৎ গরম, এবং রুমটা যদি মানে ওয়েদারটা যদি গরম ওয়েদারের মধ্যে থাকে, রুমের ওয়েদারটা, তাহলে কিন্তু অ্যাপিসমিল রোগীদের সব ধরনের রোগ লক্ষণ বৃদ্ধি পায়। ড্রিঙ্কস, ফায়ার, ব্যাড, হট বাথ। হট বাথ কিন্তু আমাদের ওপিয়ামেও দেখা যায়, কিন্তু এখানে কিন্তু অ্যাপিসমিলেও কিন্তু হট বাথের রোগ লক্ষণগুলো বৃদ্ধি পায়। টাচ, ইভেন অফ ফেয়ার, বিশেষ করে তার চুলে টাচ করলে কিন্তু এদের রোগ লক্ষণগুলো বেশি বৃদ্ধি পায়। আফটার স্লিপ, 4 PM, প্রেশার, সাপ্রেসড ইরাপশন। বেটার, কিসে বেটার থাকে? কোল্ড, ঠান্ডায়, যে কোনো ধরনের ঠান্ডা পরিবেশ, ঠান্ডা আবহাওয়ায়, ঠান্ডা পানি, ঠান্ডা রুমে কিন্তু তারা খুব বেটার ফিল করে। এয়ার বাথিং, খোলা হাওয়া এবং গোসল করলে। আনকভারিং, স্লাইট এক্সপেকটেশন, অর্থাৎ যাদের একটু যে গয়ের উঠে, যেটাকে আমরা বলি, এই গয়ের উঠে এবং মোশন, অর্থাৎ হাঁটা চলায় ক্ষেত্রে অ্যাপিসমিল রোগীরা ভালো থাকে। এবার আসি আমি অ্যাপিসমিলের মূল কথায়। আমরা জানি অ্যাপিসমিল সাধারণত মৌমাছি থেকে তৈরি হয়, এবং এটা কিভাবে তৈরি হয় যদি এটা আমি আলোচনা করতে চাই, তাহলে আমি যদি আমাদের এই ড্রাগ পিকচার বইটার দিকে একটু খেয়াল করি, ওখানে কিন্তু অ্যাপিসমিলকে কিন্তু আমাদের ইবিনেশ এবং ক্যান্ট দুজনে প্রুভিং করেছেন যেভাবে অ্যাপিসমিলটা, সেটা হচ্ছে যে
ছোট চিমটা দিয়ে চেপে ধরে এর আসল বিষাক্ত পদার্থ বের করা হয় এবং তার হুল থেকে সামান্য পরিমাণ বিষাক্ত পদার্থটি একটি শিশিতে বা পর্যবেক্ষণ গ্লাসে নিয়ে তার থেকে শক্তিকরণ করতে হয়। অর্থাৎ এটা কিন্তু অ্যাপিসমিলের বিষ থেকে কিন্তু আমাদের এই কি বলে মৌমাছির বিষ থেকে কিন্তু আমাদের অ্যাপিসমিলটা তৈরি। কিন্তু যদি কখনো এই মৌমাছির শুকিয়ে যাওয়া অঙ্গ প্রত্যঙ্গগুলো যদি গোড়া করে তার থেকে প্রস্তুত হয়, তাহলে কিন্তু সেটা বিশুদ্ধ হবে না এবং এটা কিন্তু অনাকাঙ্ক্ষিতভাবে থেকে যাবে। এটা কিন্তু আমাদের ন্যাশ এবং গার্নিশ এবং ক্যান্ট তিনজনের সহযোগের কথাই কিন্তু এটা কিভাবে তৈরি হয় সেটা বলা। এখন বিষয় হচ্ছে যে আমরা তো অনেক অ্যাপিসমিল যেহেতু পলিক্রিস্ট রেমেডি অনেক কিছু আমরা পড়েছি অ্যাপিসমিল সম্পর্কে, কিন্তু আমি যদি অ্যাপিসমিলের কথা আজকে ভুলে যাই, আমি যদি আজকে শুধুমাত্র মৌমাছিকে পড়াই, শুধু মৌমাছি পড়বো আমরা আজকে, দেখি মৌমাছি থেকে কি আমরা আসলে অ্যাপিসমিলটা নিতে পারি। আমি যদি আজকে একটু আমার প্রেজেন্টেশনটা কাইন্ডলি একটু খেয়াল করেন, দেখেন মৌমাছির তিনটা ভাগে বিভক্ত, মানে তিনটা মৌমাছি আমরা দেখতে পারি। একটা হচ্ছে রানী মৌমাছি, একটা হচ্ছে কর্মী মৌমাছি এবং একটা হচ্ছে পুরুষ মৌমাছি। তো এই দেখেন মৌমাছির এখানে ফিগারটা একটু দেখেন, তাদের বাহ্যিক চেহারাটা কেমন আমরা সবাই চিনি এবং আমরা কিন্তু মনে মনে একটু চিন্তা করতে পারবো যে মৌমাছির বাহ্যিক চেহারাটা কেমন। এখন এই মৌমাছির বাহ্যিক চেহারার সে থেকে আসলে কি অ্যাপিসমিলের কোনো মিল আছে? আমি যদি বলি প্রত্যেকটি বিষয় শুধু মৌমাছির উপরে মিল করে এই অ্যাপিসমিল রেমেডিটা তৈরি করা হয়েছে, কেননা ভেটেরিনারি মেডিকাতে যে মেডিসিনটি যেখান থেকে উৎপাদন হয় বা উৎপত্তি হয়, সেই উৎপত্তি স্থলটা এবং যে মেডিসিন থেকে তৈরি হয় সেটা যদি আমরা ভালো করে জব্দ করতে পারি বা রপ্ত করতে পারি, তাহলে কিন্তু আমাদের মেডিসিনগুলো আমাদের মাথার ভিতরে গেঁথে যায় যে কি মেডিসিনটি কি হতে পারে। আসেন আমরা একটু খেয়াল করি। দেখেন, আগে হলো দর্শনদারি, তারপর হলো গুণ বিচারে। আমি প্রায় এই কথাটি বলি, চেম্বারে অনেক রোগী আসছে, অনেক রোগী, তার মধ্যেও কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে যে কোনটি অ্যাপিসমিলের রোগী। এখন কিভাবে আমি একটা মৌমাছি থেকে অ্যাপিসমিল বের করবো? মৌমাছি দেখতে কেমন? এটার পেটটা বেশ লম্বা এবং প্রশস্ত, যেটা আমি অলরেডি আগে ফিচারে কিন্তু দেখাইলাম। এখানে কিন্তু আমরা দেখতে পেলাম যে এটা কি একটু লম্বা, পেটটা কিন্তু সামনের দিকে মোটা, পেটটা সামনের দিকে মোটা। এবং দেখেন কর্মী মৌমাছি, রানী মৌমাছি এবং পুরুষ মৌমাছি তিনটার কিন্তু তিন ধরনের প্রকৃতি। পুরুষ মৌমাছিটা একটু বেটে মোটা খাটো, আবার কর্মী মৌমাছিটা কিন্তু একটু লম্বা, আবার ওয়ার্কারটা কিন্তু তাদের থেকে একটু ছোট ছোট, হ্যাঁ, যেটাকে আমি হয়তো এখানে শিশু মৌমাছি আমি বলতে পারবো। তো যাই হোক, এখানে দেখতে হচ্ছে এর পেট বেশ লম্বা এবং প্রশস্ত, অর্থাৎ পেটের দিকটা এত লম্বা এবং প্রশস্ত থাকে এবং এর দুটো ডানা আছে। এর দুটো ডানা, দুটো ছোট ডানা বলতে এখানে সাধারণত আমরা হাত বুঝিয়েছি। হাতটা কিন্তু যাদের অ্যাপিসমিলের পেশেন্টদের সচরাচর যেরকম হাত থাকে তার থেকে একটু ছোট। এখানে আবার কিন্তু এটা বলা যাবে না যে ম্যাম লম্বা হাতের থেকে কি এটা একটু মানে একটু অ্যাবনর্মাল কিনা, না অ্যাবনর্মাল না। স্বাভাবিকের তুলনায় যখন একটু সামনের দিকে তার পেটটা লম্বা, একটু ঝুলে আছে, একটু প্রশস্ত পেট, এরকম একটা কোনো পেশেন্ট আসলো যার চোখের নিচে একটু ঝুলানো, আমরা জানি অ্যাপিসমিলের চোখের নিচে ঝুলানো এবং কেন চোখের নিচের দিকে ঝুলানো এটাও আমি ব্যাখ্যা করবো। দেখা গেল যে তার শরীরের তুলনায় হাত দুটো একটু ছোট এবং এদের চোখগুলো ছোট থাকে। হ্যাঁ, অ্যাপিসমিলের রোগীদের চোখগুলো ছোট থাকে, কারণ অ্যাপিসমিল আমরা যদি মৌমাছিকের দিকে খেয়াল করি তাহলে আমরা দেখতে পারি যে মৌমাছির চোখগুলো কিন্তু একটু ছোট থাকে। তাহলে এটা হলো তার দেখার বর্ণনা, অ্যাপিসমিলের রোগীটা আমরা কিভাবে চিনবো সেটার বর্ণনা। এবার আমি আসি মৌমাছির বৈশিষ্ট্য বনাম অ্যাপিসমিল, অর্থাৎ মৌমাছির কি কি বৈশিষ্ট্য আছে যেটা আমাদের অ্যাপিসমিলের সাথে ভয়ঙ্কর ভাবে মিলে যায় এবং খুব অতপ্রত ভাবে মিলে যায়। কি? প্রথম কথা হচ্ছে মধু। মধু ছাড়া কখনোই মৌমাছি হয় না, কারণ মৌমাছি মধু আহরণ করে। এই মধুটাকে কি আমরা স্রোতের সাথে তুলনা করতে পারি না? একটা পেশেন্টে যখন আমাদের চেম্বারে আসে, বা বেশিরভাগ পেশেন্টে কি, অনেক পেশেন্ট আমরা পাই যে তাদের গায়ে স্রোত, মানে কি পানি জমে গেছে বা স্রোত জমে গেছে, ইডিমা হচ্ছে, পিটিং হচ্ছে, চাপ দিচ্ছি দেখা যাচ্ছে সেখানে পিটিং হচ্ছে, ইডিমা হচ্ছে। তাহলে এই যে স্রোত, এই স্রোতটাই কিন্তু মধু। অর্থাৎ স্রোতের ক্ষেত্রে কিন্তু এই অ্যাপিসমিল আমাদের চমৎকার কাজ দেয় এবং সবসময় দেখা যায় যাদের লাস্ট টাইম কিডনি ইনফেক্টেড যারা হয়, যাদের প্রস্রাব আটকে যায়, অনেক সময় প্রস্রাব আটকে যাওয়ার কারণে হাতে পায়ে বিভিন্ন ধরনের পানি চলে আসে বা স্রোত চলে আসে, এই ক্ষেত্রে কিন্তু অ্যাপিসমিল খুব চমৎকার একটা রেমেডি। তারপরে কি? গায়ে লাল লাল রোম। আমরা দেখেছি যে আমাদের গায়ে, মৌমাছির গায়ে কিন্তু লাল লাল অনেক লোম আছে এবং এই লাল লাল লোমই কিন্তু
একজন পেশেন্টের যখন স্কিনে উঠে লাল রঙের উদ্ভিদ, যাকে আমরা আর্টিকেরিয়া বলি, অনেক পেশেন্ট আছে যাদের শরীরে লাল 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 উদ্ভিদ চাকা চাকার মতো হয়ে যাচ্ছে। এই চাকা চাকা লাল লাল উদ্ভিদ বা আর্টিকেরিয়ার ক্ষেত্রে কিন্তু অ্যাপিসমিন আরেক চমৎকার একটা রেমেডি। মৌমাছির লোম যেটা খুবই স্পর্শকাতর, মৌমাছির লোমটা কিন্তু খুবই স্পর্শকাতর, আপনার গায়ে যদি লাগায় আপনার গায়ে স্পর্শকাতরতা সৃষ্টি করবে। ঠিক তেমনি এই অ্যাপিসমিনের পেশেন্টেরাও খুবই স্পর্শকাতর। এদের এই যে আর্টিকেরিয়া যে লোমটা আর্টিকেরিয়া যে হয় স্কিনে, এই আর্টিকেরিয়াটা খুব স্পর্শকাতর। ওরা যদি কিন্তু টাচ করে তাহলে বলে যে এটা জ্বালা পোড়া হয় এবং টাচ করলে ব্যথা হয়। এবং শুধুমাত্র উদ্ভিদ না, এদের কিন্তু স্কিন খুব স্পর্শকাতর, মানে উদ্ভিদ ছাড়াও যদি স্কিনে ধরা হয় দেখবেন লাল লাল একটা দাগ পড়ে গেছে, পেশেন্ট নিজেই জানে না যে তার কিভাবে এরকম হলো। স্পর্শকাতরতা কিন্তু তাদের মধ্যে দেখা যায়। তারপরে কি মৌমাছির ফুল, এটা আমরা সবাই জানি যে মৌমাছির ফুলটা কেমন একটা ব্যথা, এটা কিন্তু সূচিবিদ্ধকর ব্যথা। যেটা আমরা যখন একটা পেশেন্টের কাছে আসি তখন হয়তো আমাদেরকে জিজ্ঞাসা করে যাই যে আপনি একটা ব্যথা নিয়ে আসছেন, মাথা ব্যথা নিয়ে আসছেন বা তলপেটে বা ইউটেরাইনের ব্যথা নিয়ে আসছেন, না হোয়াট এভার যে ব্যথা হোক, আমরা যদি তাকে একবার জিজ্ঞাসা করি যে আপনি যে পেইনটা অনুভব করছেন, ফিল করছেন, এই পেইনটার ক্রাইটেরিয়াটা কেমন। অনেক সময় হয়তো পেশেন্টরা বুঝতে পারে না আমাদের প্রশ্নগুলো, তখন কিন্তু তাদেরকে আমাদের অল্প একটু লিঙ্ক দিতে হবে যে আপনি যে ব্যথাটা পাচ্ছেন এই ব্যথাটা কিসের মতো, এটা কি সুই ফুটানোর মতো ব্যথা, এটা কি মশা আঘাতের মতো ব্যথা, টেনে ধরার মতো ব্যথা, কেটে ফেলার মতো ব্যথা, হ্যামারিং পেন কি ধরুন। তখন কিন্তু পেশেন্ট বলবো যে হ্যাঁ আমার যে এই যে ব্যথাটা হচ্ছে সেটা একদম মনে হচ্ছে যে একদম মনে হয় যে মৌমাছি যেরকম ভুল ফুটালে যেরকম একটা পেন অনুভব হয় সেরকম একটা পেন। তাহলে এই সূচিবিদ্ধকর ব্যথা এটা কিন্তু একমাত্র আমাদের এই মৌমাছির ভুল ফুটানো ব্যথা থেকে কিন্তু এই সূচিবিদ্ধকর ব্যথা থেকে আমরা পাই। মৌমাছির চোখ, নিম্ন চোখ ফোলা, মৌমাছি আপনারা যদি ভালো করে খেয়াল করেন মৌমাছি কিন্তু উপরের চোখে থেকে নিচের চোখের অংশটা ফোলা। এবং এজন্যই আমাদের চেম্বারে যখন কোনো রুগী আসে আমরা যখন দেখি যে তার নিচের চোখটা ফোলা বা শোধ জমানো আছে তখন কিন্তু আমরা মোটামুটি ধরেই নেই যে এটা অ্যাপিসমিনের রুগী। তাহলে এটা গেল আমার সামান্য একটু বৈশিষ্ট্য। তারপর কি মৌমাছির দেহ ফোলা, এই ফোলা থেকে কি হচ্ছে পেশেন্টের দেহ ফোলা এবং জ্বালা, ফুলে থাকে এবং জ্বালা থাকে, যেটাকে আমরা ইনফ্লামেশনের মতো বলি। পেশেন্ট এসে বলবে বলবে যে আমার সারা শরীরে খুব জ্বালা পোড়া করে এবং যে জায়গাটা ফুলে যায় সেই জায়গাটা জ্বলে। যেমন আমি আর্টিকেরিয়া বলে ফেললাম যে ফোলা থাকবে, সেখানে জ্বালা হবে, সেখানে পেইন হবে, সে অস্থিরতা বোধ করবে এবং সে কমপ্লেন করবে যে এই জায়গাটা আমার খুব সেন্সিটিভ হয়ে গেছে। তাহলে কিন্তু আমরা যেরকম আর্টিকেরিয়ার ক্ষেত্রে অ্যাপিসমিনটা আমরা দিতে পারি। আরেকটা আরো আছে আর্টিকেরিয়া ক্ষেত্রে, শুধু হচ্ছে অ্যাপিসমিন তা না, আরো অনেক মানে মেডিসিন আছে। যেহেতু আজকে অ্যাপিসমিন আলোচনা তাই আমি অ্যাপিসমিনটাকে বলছি। তাহলে এই যে ফোলা এবং জ্বালা এটারও কিন্তু আরেকটি মেডিসিন হচ্ছে অ্যাপিসমিন। মৌমাছির মুখ কম্পমান, আপনি একটু খেয়াল করবেন মৌমাছিকে যদি আপনি একদম কাছ থেকে দেখেন দেখবেন ওর মুখটা সবসময় একটু কাঁপবে, ও কিন্তু স্থির থাকতে পারে না, ওর মুখটা একটু কাঁপবে। তার মানে কি মৌমাছির মুখ কম্পমান মানে হচ্ছে মৌমাছির কম্পমান কারণ হচ্ছে যে যাদের অ্যাপিসমিনের পেশেন্ট তাদের জিহ্বাটাও কম্পমান, তাদের জিহ্বাটাও কাঁপে। এখন প্রশ্ন থাকতে পারে যে ল্যাকেসিসের জিহ্বা অন্ত কাঁপে, হ্যাঁ অবশ্যই ল্যাকেসিসের জিহ্বা কাঁপে, কিন্তু ল্যাকেসিসের জিহ্বা যখন একদম পেশেন্ট তার জিহ্বাটা বের করবে তখন ল্যাকেসিসের পেশেন্টেরা জিহ্বাটাকে ঠেলা দিয়ে বের করবে, সে প্রথম ধাপে বের করতে পারবে না, তার জিহ্বাটা তার মাড়ির সাথে লেগে যাবে, সেকেন্ড টাইমে সে জিহ্বাটা বের করবে এবং সেটা লম্বা শুরু হবে, এটা হচ্ছে ল্যাকেসিসের জিহ্বা। আবার অপরপক্ষে যখন আমরা অ্যাপিসমিনের জিহ্বার কথা চিন্তা করব তখন সে জিহ্বাটা সম্পূর্ণভাবে বের করবে কিন্তু তার জিহ্বাটা কাঁপবে, কম্পমান থাকবে তার জিহ্বাটা। তাহলে এখানে কিন্তু আমরা জিহ্বার কম্পমান থেকেও কিন্তু আমরা দুটো মেডিসিনকে আলাদা করতে পারছি। মৌমাছির ঠোঁট লাল, মৌমাছির ঠোঁট দেখবেন সবসময় লাল মৌমাছির ঠোঁট, এবং অ্যাপিসমিনের পেশেন্টের ঠোঁটও লাল। এখন বলতে পারেন সালফারের ঠোঁট তো লাল, হ্যাঁ অবশ্যই সালফারের ঠোঁট লাল। এখন সাথে তার অন্য কিছু আছে, সালফার নোংরা, সালফার কুচকুচু করে হাঁটে এবং সালফারের যে ঠোঁট লাল তার কিন্তু হাত পা গুলি কিন্তু একটু ময়লা ময়লা ধরা, টামাতে তার নখের ভিতরে দেখা যায় যে একটু হলুদের দাগ ভরে আছে, তার নখের নিচে ময়লা জমে থাকে, এটা দেখলে কিন্তু বোঝা যায়। কিন্তু অ্যাপিসমিন কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন, হ্যাঁ অ্যাপিসমিন রোগীরা কিন্তু গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন এবং এদের ঠোঁট গায়ের কালারের থেকে ঠোঁটটা তুলনামূলকভাবে একটু লাল। মৌমাছির জাগ বাঁধা, আমরা কি কখনো আপনারা কি কখনো খেয়াল করেছেন যে মৌমাছি একা একা চলে? মৌমাছি কিন্তু কখনোই একা একা চলে না, মৌমাছি সবসময় দলে দলে চলে, একসাথে চলে এবং একটা
একটা মৌমাছিকে আঘাত করতে আসলে কিন্তু সবগুলো দলে দলে যায়। ঠিক তেমনি অ্যাপিসমিলের রোগীরাও কিন্তু একা থাকতে পারে না। তারা কি করে, তারা একটু সঙ্গবদ্ধ চায়, তারা একটু দল চায়, যে কারো দলের সাথে একসাথে থাকতে পারলে তারা বেটার ফিল করে। তাদের কখনো আপনি একা করে রেখে যাবেন, সে অস্থির বোধ করবে, তার কাছে ভালো লাগবে না, তার মাইন্ডের সব লক্ষণ বেড়ে যাবে। কারণ তারা সবসময় চিন্তা করে যে একটু সব, বিশেষ করে অ্যাপিসমিলের মহিলারা, তারা কি করে এই সব মিলে, মানে এলাকার যত মহিলারা আছে বা বান্ধবীরা আছে, তারা সবাই মিলে একটু ঘোরাফেরা করা, বা আমাদের দেখা যায় গ্রামের বাড়িতে আমরা একটা লক্ষণ আমরা প্রায় দেখি যে মহিলারা দল বেঁধে এই বাড়ি ওই বাড়ি গল্প করতে যায়, হ্যাঁ, এই বাড়ি ওই বাড়ি গল্প করতে যায়, নাটক সিনেমা দেখে। এই ধরনের একটা দল বেঁধে চলার কিন্তু অ্যাপিসমিলের পেশেন্টদের ভিতরে অভ্যাস আছে, যেটা তারা কখনোই কিন্তু একা একা থাকতে পারে না। এখন আমি এটা আমার অল্প একটু ব্যাখ্যা, আমি নেক্সট আবার ব্যাখ্যা করবো। অ্যাপিসমিল সম্পর্কে আমাদের মন্তব্য, মানে আমাদের মনীষীরা কি মন্তব্য করেছে, যদি আমরা সেখানে একটু ঘুরে আসি। দেখেন এখানে আমাদের যে বইটি আছে এলএম টাইলরের যে হোমিওপ্যাথিক ড্রাগ পিকচার, বইটার দিকে আমরা একটু খেয়াল করি। আমি জানি বইটা আপনাদের সবারই আছে। ওইখানে দেখেন ডাক্তার গার্নেসি কিন্তু খুব সুন্দর করে একটা কথা বলে গেছে অ্যাপিসমিল সম্পর্কে। ব্যথা মৌমাছির ফুল ফুটানোর মতো, এবং তার সাথে পিপাসা, এবং পরে জানা গেল যে প্রস্তাব সামান্য পরিমাণে এবং হঠাৎ তীক্ষ্ণ কণ্ঠে কানে বিঁধে যায় এমন চিৎকার করে। এই চিৎকার ঘুমের মধ্যে বা ঘুম থেকে জেগে ওঠার সময় একে তিনি এই ওষুধটি ব্যবহারের মূল্যবান কি নোট হিসেবে উল্লেখ করেন। মানে ওষুধটি ব্যবহারের যে একটা মূল্যবান কি নোট, সেই হিসেবে তিনি ব্যবহার করেন। তাহলে কি কি ব্যথা থাকবে, ফুলফুটার মতো ব্যথা থাকবে, সাথে পিপাসা থাকবে, প্রস্তাব সামান্য পরিমাণে হবে, এবং তীক্ষ্ণ কণ্ঠ থাকবে যেটা কানে বিঁধে যায়। চিৎকারের কণ্ঠ, মৌমাছির কণ্ঠ কি জি 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 তীক্ষ্ণ কণ্ঠ, আপনি খেয়াল করেন মৌমাছির কণ্ঠটা কিন্তু কানে বিধার মতো। হ্যাঁ, এরকম লক্ষণকে সাধারণত আমাদের ডাক্তার গার্নেসি কিনোট হিসেবে ব্যবহার করেছেন। অপরদিকে আমাদের হেরিং কি বলেছেন এই অ্যাপিসমিল সম্পর্কে? হেরিং বলেছেন লালা এবং ফোলা, অর্থাৎ লাল রঙের হবে, সাথে ফোলা থাকবে, এবং তার সাথে হুল বিক্ষোভর এবং জ্বালাপর ব্যথা। হুল ফুটানো, জ্বালাপর ব্যথা চোখে, চোখের পাতায়, কানে, মুখমণ্ডলে, ঠোঁটে, জিহ্বায়, গলায়, মলদ্বারে, অন্ডকোষে, এগুলো ঠান্ডায় উপশম এবং উত্তাপে বৃদ্ধি পায়। এখানে আসলে আমি আন্তরিকভাবে দুঃখিত, অনেক সময় প্রেজেন্টেশন দিতে গেলে বাংলা বানানের কিছু ভুল ত্রুটি থেকে যায়। আশা করি বিষয়টা আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ আমি যখন পাওয়ার পয়েন্টে ট্রান্সফার করি তখন লেখাগুলো আমার অটোমেটিকলি কিছু একটু এলোমেলো হয়ে যায়। তো এই কিছু যদি বানান ভুল হয় তাহলে আমি আপনাদের সকলের কাছে এটা আমি ক্ষমা চাচ্ছি আর কি। তাহলে হেডিং কি বললো? হেডিং এর মত অনুযায়ী সেটা হচ্ছে লালা এবং ফোলা থাকবে, তার সাথে হুল বিক্ষোভের ব্যথা, জ্বালা থাকবে চোখ, চোখের পাতায়, কানে, মুখমণ্ডলে, ঠোঁটে, জিহ্বায়, গলায়, মলদ্বারে, অন্ডকোষে, এগুলো অন্ডকোষে এই ফোলাটা থাকবে, এবং সেটা কি হবে ঠান্ডায় উপশম এবং উত্তাপে বৃদ্ধি পাবে। এই কথাগুলোর উপরে ভিত্তি করে কিন্তু এক কথাতে কিন্তু আমাদের হেরিং কিন্তু এই মন্তব্যটা দিয়েছেন। এবং তারপরে যদি আমি আমাদের একটা ক্যান্টের কথা একবার চিন্তা করি, যে ক্যান্ট কি বলেছিলেন। ক্যান্ট খুব আমাদের কাছে জনপ্রিয় একজন মনীষী। ক্যান্ট কিন্তু অ্যাপিসমিল সম্পর্কে বলেন যে অ্যাপিস শোথে পূর্ণ ছোট ছোট লাল উদ্ভিদ আমবার ইরিসেফালাস মানে এই জাতীয় আর কি, এসব ক্ষেত্রে ফুল ফুটানো এবং জ্বালা বোধ থাকে, জ্বালা কয়লার আগুনের মতো, আর তার সাথে ফুল ফুটানো অনুভূতি এমন যেন সুচ বা ছোট কোনো টুকরা ভিতরে ঢুকানো হচ্ছে। তার মানে আমি যতগুলি মনীষীদের বক্তব্য এখানে পড়লাম, এখানে আমার আরো অনেক বক্তব্য আছে, সময় কম কারণে আমি মাত্র 3 জনের বক্তব্য তুলে ধরেছি। আপনারা যদি ড্রাগ পিকচারটা পড়েন এটা ট্রাইলরের, তাহলে দেখতে পারবেন যে ওখানে অনেকের মন্তব্য দেওয়া আছে। তাহলে প্রত্যেকটা মন্তব্যের ভিতরে কিন্তু একটা কথাই বারবার বলছে, জ্বালাবদ্ধকর ব্যথা, সুই ফুটানো ব্যথা এবং জ্বালাবোধ। হ্যাঁ, এই তিনটা কিন্তু আমি ধরে নিতে পারি অ্যাপিসমিলের মূল লক্ষণ। এবার আমি আসি অ্যাপিসমিলের রোগীরা কি পছন্দ করে অপছন্দ করে। আমি কিন্তু বারবার বলছি যে আজকে দিনের জন্য অ্যাপিসমিল ভুলে যান, ভেবে নেন আমরা আজকে মৌমাছি নিয়ে আলোচনা করছি। মৌমাছির জীবনযাত্রা, মৌমাছি কি খায়, কিভাবে চলে, কিভাবে ফের আমরা সেটা আজকে করবো। আজকে আমি অ্যাপিসমিল পড়ছি না, অ্যাপিসমিলের পরিবর্তে এখানে মৌমাছি।
এখন দেখেন, মৌমাছি সবসময়ই তার যে একটা উপযোগী জায়গা হচ্ছে তার গাছপালা। কেননা সে গাছের বিভিন্ন ডালপালায় বসে কিন্তু মধু আরোহণ করে। আমরা কিন্তু খেয়াল করছি কি কি গাছে মৌমাছিরা বেশি মধু আরোহণ করে, মানে বেশি মধু জমা কি কি গাছে। হ্যাঁ, যারা এখানে আজকে লেকচারে হয়তো কেউ আছেন যারা হয়তো গ্রামে থাকেন বা যারা হয়তো বা মধু সংগ্রহ করেন, তারা হয়তো বিষয়টা খেয়াল করতে পারবেন। আমরা যদি একটু খেয়াল করি দেখবেন যে মৌমাছি বেশিরভাগ ক্ষেত্রে, সব ক্ষেত্রে মানে অন্যান্য জায়গায় বসে না আমি এটা বলবো না, বেশিরভাগ ক্ষেত্রে তারা আম, জাম, কলা, লিচু, পেয়ারা, ডালিম, নারকেল, বেল, কমলালেবু এবং ছোলা ও কাজু বাদাম ইত্যাদি গাছগুলোতে তারা কিন্তু বেশিরভাগ সময় কিন্তু মধু দিয়ে থাকে। মানে তারা কি বলে, চাকরি করে আর কি, মৌমাছি চাকরি করে। এখন আপনি যদি একজন অ্যাপিস ফিলার পেশেন্টকে যদি জিজ্ঞাসা করেন যে তার পছন্দের খাবার কি, সে কিন্তু এগুলি বলবে যে আমার পছন্দ খুব ফল খুব পছন্দ করি, ছোলা পছন্দ করি, বাদাম পছন্দ করি। ফলের ভিতরে সে কি কি পছন্দ করে? আম, জাম, কলা, লিচু, পেয়ারা, ডালিম, নারকেল, বেল, কমলা লেবু। হ্যাঁ, এই জাতীয় ফলগুলা এই অ্যাপিস মিলের পেশেন্টরা কিন্তু খুব ভালো পছন্দ করে। এবং কাজু বাদাম এখানে আমি গ্রেড দিয়ে রেখেছি যে কাজু বাদাম, এই যে বাদাম, অ্যাপিস মিলের রোগীদের কথা তো জিজ্ঞাসা করবেন আপনি, সে বলবে যে আমার বাদাম পছন্দ। তাহলে দেখেন কোথা থেকে কি আমাদের হ্যানিম্যান কোন জায়গা থেকে কোথায় নিয়ে যাচ্ছে আমাদের, আমরা যদি একটু খেয়াল করি তাহলে কিন্তু একটা মেডিসিন সম্পর্কে কিন্তু অনেক তথ্যই আমরা এখানে পাই। আচ্ছা, এবার আমি আসি মানসিক লক্ষণ। আমি কিন্তু আজকে আমাদের মৌমাছি মানসিক লক্ষণ বলছি। মৌমাছি মানসিক লক্ষণ কি? অস্থিরতা। মৌমাছির মধ্যে অস্থিরতা আছে না, সারাদিন ভ্যান 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 ভ্যান, এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতেছে, এক জায়গা থেকে আরেক জায়গায় বসতেছে, ওরে ফুল ফুটে গেছে, তারে ফুল ফুটে গেছে। এই যে অস্থিরতা, এই অস্থিরতা কিন্তু অ্যাপিস মিলের রোগীদের মতো আছে। অ্যাপিস মিলের রোগীরাও খুব অস্থিরতা, তারা কখনো একটা জায়গায় স্থির বসে থাকতে পারে না। তারা তাদেরকে কখনো আপনাকে নিজস্ব গণ্ডির মধ্যে, একটা নিজস্ব আইনের মধ্যে বা একটা টাইমিং বেঁধে দিবেন, তারা কখনো সেই কাজটা করতে পারবে না। কারণ তাদের মধ্যে একটা অস্থিরতা ভাব সবসময় কাজ করে। তাদের রাতে ঘুম ভেঙে যাবে, ঘুম থেকে উঠে তারা পায়চারি করবে, একবার সোফায় বসবে, সোফা থেকে খাটে বসবে, খাট থেকে বারান্দায় যাবে, বারান্দা থেকে আবার বিছানায় আসবে। এরকম একটা অস্থিরতা কিন্তু অ্যাপিস মিলের রোগীদের মধ্যে দেখা যায়। এবং তারা কিন্তু খুব টেনশন প্রবণ, খুব চিন্তা প্রবণ, চিন্তা করে, এবং চিন্তা না, তারা কিন্তু কলহপ্রিয়। কেমন কলহপ্রিয়? একটা মৌমাছিকে দেখবেন, যদি সে তার জায়গা থেকে অর্থাৎ দল থেকে যদি সে বের হয়ে আসে, তাহলে কিন্তু সে খুব মানে ভ্যানভ্যান ভ্যানভ্যান করে, অর্থাৎ চিৎকার চেঁচামেচি করে। এবং বিশেষ করে যদি সেই মৌচাকে কেউ যদি ঢেল দেয়, তাহলে কিন্তু তার সর্বনাশ। হ্যাঁ, তাহলে কিন্তু সেই মৌমাছি কিন্তু একা না, তার দল পল সঙ্গ নিয়ে কিন্তু সেই লোকটাকে অ্যাটাক করে, যাকে সে মানে যে তাকে এভাবে মানে আঘাত করেছিল। ঠিক অ্যাপিস মিলের রোগীদের মধ্যে তাই, এরা খুব কলহপ্রিয় থাকে, খুব ঝগড়া করে। কিন্তু ঝগড়ার পরিমাণটা তখনই বাড়বে যখন আপনি তাদেরকে একটা নির্দিষ্ট গোত্র থেকে, গ্রুপ থেকে বা পরিবার থেকে, মানে একটি পরিবারের সবাই আছে, সবার থেকে যখন আপনি তাকে একটু আলাদা করে রাখবেন যে না এ আসলে একটু কলহপ্রিয়, বাচ্চার প্রকৃতি, আমি একে নিলাম না বা একে আমি একটু চাচ্ছি না, ফ্যামিলি একটু তাকে আপনারা অ্যাভয়েড করবেন, দেখবেন ওই মুহূর্তে কিন্তু অ্যাপিস মিলের রোগীরা বেশি কলহপ্রিয় হয়ে উঠবে। এবং অ্যাপিস মিলেরদের মধ্যে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে এরা কিন্তু এই যে যখন একটা নেটওয়ার্কের মধ্যে থাকে, অর্থাৎ একই সাথে হয়তো 3-4 জন বান্ধবী থাকলো, বা একসাথে হয়তো তারা পাড়া বেড়াচ্ছে একই গ্রামে, দেখা গেল তার মধ্যে একজনকে নিয়ে হয়তো বা কেউ কোনো একটা কটূক্তি করছে, হ্যাঁ, বা তাকে হয়তো কেউ যে কোনো বিষয়টা আঘাত করছে, বাকিগুলা কিন্তু একদম তার বিরুদ্ধে ধেঁচে যাবে যে কেন এটা হইলো, আমার বান্ধবী বা আমার বন্ধু বা আমার পরিচিত তাকে আপনি কেন এরকম বলেন না, তীব্র প্রতিবাদ করবে। কারণ ওই যে আমরা মৌমাছি সম্পর্কে জানি যে আপনি যদি ঢিল দেন তাহলে কিন্তু একটা মৌমাছি কখনো আসবে না। খেয়াল করেন, আমরা যদি মৌমাছিতে ঢিল কেউ দেন তাহলে কিন্তু সব মৌমাছি দলে দলে আপনার পেছনে ছুটবে। ঠিক তেমনি অ্যাপিস মিলের রোগীগুলো তাই, তার পছন্দের কোনো ব্যক্তিকে নিয়ে বা তার ভালোবাসার মানুষের কোনো ব্যক্তিকে নিয়ে যদি কখনো আপনি তাকে বলতে চাবে, দেখবেন যে সে আপনার পিছনে দৌড়াচ্ছে। মানে কি, আপনাকে সে ঝগড়া করছে, আপনার সাথে রাগ করছে, যুক্তি খণ্ডন করছে, অভিমান করছে, এমনকি সে বাচালতা দেখাচ্ছে তার মধ্যে। এটির মধ্যেও কিন্তু অ্যাপিসের মধ্যে আছে। এর সাথে বাচালটাও হয়ে গেছে ঈর্ষা কাতর।
অ্যাপিস মিল প্রচুর ঈর্ষাকাতর, এবং ঈর্ষাকাতর বলেই কিন্তু অ্যাপিস মিলের রুগীরা কিন্তু কখনো তার স্বামীর ভাগ দিতে চায় না। এবং এটা আমরা জানি, এটা আমরা কি জানি, একটা রানী মৌমাছি যখন কোনো পুরুষ মৌমাছির সাথে মিলিত হয় তখন কিন্তু সেই পুরুষ মৌমাছিটা জীবিত থাকে না। পুরুষ মৌমাছিটা কিন্তু একবারই নারী মৌমাছির সাথে মিলিত হওয়ার পরে কিন্তু সে মৃত্যুবরণ করে। ঠিক তেমনি এই অ্যাপিস মিলের মহিলারা তাদের হাজবেন্ডকে কখনোই অন্য কোনো মেয়ের সাথে দেখতে পারবে না, কোনোভাবে এটা কখনোই তারা মেনে নেবে না। যদিও তারা হয়তো বা অন্য কোনো ছেলের সাথে পরক্রিয়া লিপ্ত হলেও হতে পারে, কিন্তু কখনো হাজবেন্ডকে কখনো অন্য কারোর সাথে মিলিত হতে দিবে না। এবং তারা তাদের হাজবেন্ডকে মানে এমন অবস্থায় রাখে যেন সেই হচ্ছে তার পরিবারের সবকিছু। যেটা আমরা রানী মৌমাছি বলি, যে সে হচ্ছে তার পরিবারের ভিতরে রানী, এমন একটা আধিপত্যকে কিন্তু সবসময় সে তার ফ্যামিলির ভিতরে একটা কর্তৃত্ব দেখায়। ব্যস্ত ব্যস্ত খুব ব্যস্ত। এই যে কর্মী মৌমাছিগুলি কিন্তু প্রচুর ব্যস্ত থাকে, এর জন্য কিন্তু এই যে মহিলারাও কিন্তু খুব ব্যস্ত থাকে। কিন্তু এই ব্যস্ততা কোথায়? ব্যস্ততা তার ফ্যামিলির ভিতরে ব্যস্ততা, সে তার পরিবার নিয়ে ব্যস্ত থাকে, সে তার সংসার নিয়ে ব্যস্ত থাকে, এবং তাতে কিন্তু অনেক পরিশ্রমীও থাকে। সিপিআর রুগীদের মতো সিপিআর রুগীরা যেরকম পরিশ্রমী, একটু হাঁপাই উঠে, আবার কাজ করলে একটু ভালো থাকে, কিন্তু অ্যাপিস মিলের রুগীদের হচ্ছে পরিশ্রম করলে তারা ভালো থাকবে, এবং এই পরিশ্রমটা তারা ফ্যামিলির মধ্যে করতে চায়, এবং স্বামী, সন্তান, আত্মীয় স্বজন সবাইকে নিয়ে করতে চায় এই পরিশ্রম। এইখানে কিন্তু তার ভিতরে একটু স্বার্থপরতা একটু কম থাকে। তারপরে কি স্পর্শকাতরতা, এরা খুব স্পর্শকাতর। অ্যাপিস মিলের রোগীরা প্রচুর স্পর্শকাতর। রাতে ঘুমাতে গেলে যদি তার গায়ে একটু টাচ লাগে তার ঘুম ভেঙে যাবে। হ্যাঁ, এই যে একটা স্পর্শকাতরতা। এবং তার এই যে উনি যে সারাদিন কলহপ্রিয় হচ্ছে, অস্থিরতা হচ্ছে, বাঁচার হচ্ছে, ঈর্ষা করছে, তার হাজবেন্ডের সাথে ঈর্ষা করছে, এটাকে কিন্তু সে অ্যাজ ইউজুয়াল ভাবে যে এটাই স্বাভাবিক। যখন আপনি এই দোষগুলি কখনো অ্যাপিস মিলের রোগীকে বলতে যাবেন যে ও কলহপ্রিয়, অস্থিরতা, এটা কিন্তু সে মেনে নিতে পারবে না। এবং এটা তার কাছে এতটা মানে স্পর্শ করবে তার হৃদয়ে, মানে সে এটা ভাবতে ভাবতে কিন্তু অসুস্থ হয়ে যাবে অ্যাপিস মিলের রোগীরা। তারপরে কি, এরা হচ্ছে গরম কাতর মৌমাছি। দেখেন মৌমাছির চাক যেখানে বসে, আমরা একটু খেয়াল করি, একটু খোলামেলা জায়গায়, কোনো গাছের নিচে, একটু বাতাসে, একটু আবদালে, ওরা কিন্তু কখনো চিপা চাপের মধ্যে, একদম বদ্ধ ঘরের মধ্যে কিন্তু খুব কম মৌমাছিরাই কিন্তু এই চাপ তৈরি করে। ওরা একটু খোলামেলা হাওয়ায় বসে চাপ রাখতে কিন্তু এই মৌমাছিরা কিন্তু পছন্দ করে। ঠিক তেমনি অ্যাপিস মিলের রোগীরাও কিন্তু গরম কাতর, তারা খুব গরম কাতর থাকে। এবং একসময় দেখা যায় যে বিছানায় যখন রাতে, হ্যাঁ, কাপড় টাপড় থাকলে, গায়ে কাপড় থাকলে এরা কিন্তু খুব গরম ফিল করে, এবং রাতে বিছানায় চাদরে বা বিছানায় বসলে তাদের রোগ লক্ষণগুলো বৃদ্ধি পায়। এবার আমি আসি মানসিক লক্ষণটা। যৌনকামী, হ্যাঁ, যেটা মহিলার ক্ষেত্রে এখানে বলা, যৌনকামী মহিলারা কিন্তু এই অ্যাপিস মিলের পেশেন্টেরা, মহিলারা কিন্তু খুব মানে সেক্সুয়াল দিক থেকে খুব অ্যাক্টিভ থাকে, হ্যাঁ, এবং এরা এত পরিমাণে অ্যাক্টিভ থাকে যে যেটা বললাম যে এরা নিজেরাই অ্যাক্টিভ থাকবে, কিন্তু স্বামীদেরকে কারোর সাথে কোনো ধরনের মানে যৌক্তিক মেলামেশা বা কোনো সেক্সুয়াল রিলেশন থাকুক, এটা কিন্তু তারা আবার কখনো মেনে নিতে পারে না। এত পরিমাণের মানে একটা তাদের প্রতি একটা সেক্সুয়াল একটা ডিজায়ার থাকে প্রচুর পরিমাণে। উদাসীন, কিসের প্রতি উদাসীন? হালকা একটু সংসারের প্রতি উদাসীন। কিন্তু এটা আবার সিপিএস উদাসীনের মতো না, এর উদাসীনটা একটু অন্যরকম উদাসীন। কারণ এ হচ্ছে একটু রানীর মতো থাকতে চায় সংসারে, হ্যাঁ, সে চায় যে আমি আমার মতো করে আমার সংসারটাকে কুক্ষিগত করে রাখবো। কিন্তু যখন সে চিন্তা করে যে আমার হাজবেন্ডকে যদি আমি বাহিরে যেতে দেই বা অন্য কোনো মহিলার সাথে মিশতে দেই, ঘুরতে দেই, যদি সে আমার না হয়, যদি সে অন্য কারো হয়ে যায়, এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো তাকে খুব ভাবায়, মানে এই বিষয়গুলি তাকে খুব উদাসীন করে রাখে। এটা কিন্তু স্বামীর প্রতি ভালোবাসা থেকে না, এই ভাবনাটা কিন্তু তার আছে তাকে তার নিজের রাজত্ব করার থেকে। যা এটা যে আমি যদি তার সাথে যদি কোনো কারণে আমার সমস্যা হয়ে যায়, তাহলে আমি যে রাজার হালে বা আমি যে রানী, আমি যে কর্তৃত্ব ফলাচ্ছি, এটা হয়তো সে ফ্যামিলিতে পাবে না। এরকম টেন্ডেন্সি তার মধ্যে থাকে। এরা নানা দলে ভাগ হয়ে চাকের যাবতীয় কাজ সম্পন্ন করে, মানে মৌমাছি। হ্যাঁ, ঠিক তেমনি অ্যাপিস মিলের পেশেন্টদেরও যদি আপনি কখনো তাদেরকে বলেন যে আপনারা গ্রুপিং করে কাজ করেন, এই গ্রুপ ডিভাইস কাজ করে কিন্তু অ্যাপিস মিলের রোগীরা খুব
ভালো কাজ করতে পারে। 7 জন 8 জন 10 জন করে একটা গ্রুপ দিয়ে যদি আপনি কোনো অ্যাপিসমিনের রোগীকে যদি টিম লিডার বানিয়ে দেন, যে আপনি এটা টিম লিডার, দেখবেন যে তারা তার সমস্ত কাজগুলোকে খুব সুন্দরভাবে সম্পন্ন করবে। কেননা এরা কিন্তু লিডারশিপ পছন্দ করে, দায়িত্ব নিতে পছন্দ করে। হ্যাঁ, দায়িত্বের ব্যাপারে কিন্তু এরা খুব চৌকস এবং নিজেকে সবসময় লিডার একটু ভাবে একটু রাখে, যে তারা লিডারের দিক থেকে খুব মানে আগায় আর কি। পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, খুব পরিষ্কার পরিচ্ছন্ন রাখে। অ্যাপিসমিনের রোগীরা খুব টিপটপ, এদের মধ্যে কিন্তু একটু মানে ভাব আছে। হ্যাঁ, দেখেন এটা মৌচাক থেকে যখন আমরা মধু আহ্বান করি, ওই মৌচাকের মধুটা করে দেখবেন একদম পরিষ্কার ঝরঝরে, ওটার ভিতরে কিন্তু কোনো প্রকারে কোনো মানে নাই, ময়লা নাই বা কোনো নাই। এটা অবশ্য ছেঁকে বের করে আনতে হয়, কিন্তু যদি প্রসেস করে নিয়ে আসা যায় তাহলে কিন্তু ভিতরে মধুটা কিন্তু খুব স্বচ্ছ থাকে। ঠিক তেমনি এই অ্যাপিসমিনের পেশেন্টের রুমেও যায়, গিয়ে দেখবেন, বাড়িতে গিয়ে দেখবেন সব টিপটপ ঝকঝক পরিষ্কার পরিচ্ছন্ন, সবসময় এরা এভাবেই করে রাখতে পছন্দ করে। একটু খেয়াল করে এই ফিগারটার দিকে দেখেন, আজ পর্যন্ত কি কখনো দেখছেন যে মৌচাক উপরে উপরে মৌমাছিরা মৌচাক বানাইছে? গাছের উপরে ডালে কিন্তু কখনোই মৌমাছিরা মৌচাক বানায় না। যতগুলি মৌচাক আপনি দেখবেন মৌমাছির, প্রত্যেকটি মৌচাকে কিন্তু থাকবে নিচ দিয়ে এই নিচে ফোলা অংশ। তার মানে কি, নিচে ফোলা অংশ কারণেই কিন্তু চোখের নিচে ফোলা বা জমা স্রোত, চোখের উপরে কিন্তু না। হ্যাঁ, নিচে ফোলা স্রোত। এবং তাদের কিন্তু পেটের নিচটাও কিন্তু ঠিক এরকম ফোলা সাইজ। এটা কিন্তু মনে মনে আমরা পেট কল্পনা করি, অ্যাপিসমিলের ঠিক এরকম পেটের মতো করে সাইজ কিন্তু থাকে। এবং দেখেন এরা কিন্তু একটু আড়ালে আবদালে কিন্তু খোলামেলা জায়গায়, গাছে একটা পাতার ভিতরে কিন্তু তারা মানে চাক তৈরি করেছে, কিন্তু যে জায়গাটা কিন্তু খোলামেলা। ঠিক অ্যাপিসমিলের রোগীটাও তাই, তারা কিন্তু একটু খোলামেলা জায়গা একটু পছন্দ করে, যেহেতু তারা গরম কাতর। কিন্তু তারা আবার নিজেকে ওই যে নিজের গন্ডিকে কিন্তু চাপায় রাখে, মানে যেটা আমি বলতে চাচ্ছি যে তাদের ফ্যামিলিগত যে একটা মানে প্রায়োরিটি, এটা কিন্তু তারা আবার নিজের গন্ডির মধ্যে রাখে অ্যাপিসমিলের রোগীরা। এবং এই ফিগার থেকে যদি আমি দেখতে পাই তাহলে আমি দুইটা দিক খেয়াল করতে পারছি। এক হচ্ছে নিচের দিকে ফোলা, যেটা আমি অলরেডি বলেছি যে অ্যাপিসমিলের রোগীদের চোখ নিচের দিকে ফোলা থাকে। আরেকটা হচ্ছে পেট নিচের দিকে বড় বা ফোলা। এটা সাধারণত পুরুষ অ্যাপিসমিলের ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাই যে তাদের পেটটি একটু নিচের দিকে ফোলা, বড় এবং ফোলা। এবার আমি আসি রানী মৌমাছি। দেখেন এটা একটা রানী মৌমাছি, এটা জাস্ট আমার ইন্টারনেট থেকে ডাউনলোড করা, একটু সুবিধার জন্য নিয়ে আসা হয়েছে। এবার আমি রানী মৌমাছি বৈশিষ্ট্য ব্যাখ্যা করবো। রানী মৌমাছি কি, মানে মহিলা মৌমাছি। তখন তো আমি ওভারঅল বলেছি মহিলা ও অ্যাপিসমিল। যদি মহিলাদের চিত্র আমি বিশেষ করতে চাই তাহলে দেখেন একটি চাকে একটি মাত্র রানী মৌমাছি থাকে। তার মানে অ্যাপিসমিলের একটি পরিবারে একজন মাত্র কর্তৃত্ব থাকবে। সে শাশুড়ি, ননদ, দেবর, ভাসুর, যা সবাইকে নিয়ে হয়তো থাকবে, কিন্তু কর্তৃত্বটা তার করতে হবে। কোন অ্যাপিসমিলের রোগী কখনোই তার শাশুড়ির কথায় মানে তার সংসার চালাতে পারবে না এবং ননদের কথা চালাতে পারবে না, কারণ এটা তার কাছে নিতেই পারবে না। সে সবসময় চাবে যে আমার সংসারে আমি আমার মতো করে চালাবো এবং আমি এখানে আমার মতো করে রানীগিরির মতো থাকবো। এটা হচ্ছে অ্যাপিসমিলের একটা ক্যারেক্টার। এর কাজ শুধুমাত্র ডিম পাড়া। ডিম পাড়া মানে কি? ডিম পাড়া মানে হচ্ছে অ্যাপিসমিলের রোগীদের প্রচুর পরিমাণের মানে এদের ক্যাচিং ক্ষমতাটা অনেক, মানে এরা খুব দ্রুত করতে পারে আর কি, মানে গর্ভবতী হয়। হ্যাঁ, মানে এদের অ্যাক্টিভনেসটা অনেক বেশি থাকে। যদিও অনেক পেশেন্ট আমরা পাই যে মিসক্যারেজ হয়ে যাচ্ছে বা তার ইউটেরাসে পেইন হয়, খুঁজানো ব্যথা। আসলে আমি মহিলাদের এই বিষয়গুলো নিয়ে আমি আরেকটা পার্ট করবো, ওখানে আমি আলোচনা করবো। কারণ অ্যাপিসমিল অনেক পলিটেস্ট মেডিসিন, এটা অনেক বড় একটা রেমেডি। আজকে যেটুকু আলোচনা করছি সেটা মাত্র শুধুমাত্র এতে গ্ল্যান্স একটা পরিচয় যে আমি কিভাবে একটা অ্যাপিসমিলের রোগীকে চিনবো, এবং এই অ্যাপিসমিলের কথা ভাবতে ভাবতে যেন আমি একটা মৌমাছি চিত্রটা যেন চোখে দিলেই যেন আমি অ্যাপিসমিলের অনেক কিছু যেন আমার চোখের সামনে ভেসে ওঠে। এগুলো কিন্তু সাধারণত বইয়ের রূপান্তর না, এগুলো বই থেকে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে এটা আমি আমার থিম অনুযায়ী সৃষ্টি করেছি। অনেক কিছুই বাকি আছে যেখানে হয়তো অ্যাপিসমিলের আরো কথা আছে, যেগুলো নেক্সট একটা পার্টে ইনশাআল্লাহ অ্যাপিসমিল সম্পর্কে আমি তুলে ধরার চেষ্টা করবো।
রানী মৌমাছি জীবনে একবারই কিন্তু একাধিক পুরুষ মৌমাছির সঙ্গে মিলিত হয়। তার মানে হচ্ছে যে রানী মৌমাছি কিন্তু জীবনে একবারই কিন্তু একাধিক পুরুষ মৌমাছির সাথে মিলিত হয়। অর্থাৎ একটা রানী মৌমাছি, একটা পুরুষ মৌমাছি শুধুমাত্র একবারই রানী মৌমাছির সাথে মিলিত হয়, আর মিলিত হয় এটা আমরা জানি, এবং এই কারণে কিন্তু পুরুষ মৌমাছিটা মিলিত হওয়ার পরে মারা যায়। ঠিক ঠিক তেমনি অ্যাপিস মিলের রোগীরাও তাই, এটা আমি আরেকবার বলেছি যে তারা নিজেরা অন্য পুরুষের সাথে মিলিত হবে কিন্তু তাদের হাজবেন্ডকে কখনোই অন্য পুরুষের সাথে মহিলার সাথে মিলিত হতে দিবে না। এই ব্যাপারে এরা খুব অনড় থাকে। পুরুষ মৌমাছিটা কি, এদের চোখ খুব বড় থাকে। হ্যাঁ, এদের চোখ খুব বড় থাকে, এদের দেখতে বোঝা যাবে যে এদের চোখগুলি খুব বড় বড়, এবং এরা হচ্ছে একটু মধ্যম আকৃতি, অর্থাৎ যে ধরনের আকৃতি থাকার কথা সেই আকৃতি তাদের মধ্যে থাকে না, একটু মধ্যম আকৃতি থাকে। আর পুরুষ মৌমাছিরা এরা খুব অলস প্রকৃতির হয়, মানে এরা এত অলস প্রকৃতির হয় যে দেখেন এরা অনেক সময় নিজেরা গ্রহণ করে না, শ্রমিকরা খাইয়ে দেয়। মানে কি, তার ফ্যামিলির লোকজন তাকে খাইয়ে দেয়। একটা পেশেন্ট যখন আসবে তখন আমরা দেখতে পারবো যে সে মানে তার হাজবেন্ড, তার ওয়াইফ এবং ফ্যামিলির সবাই থেকে কমপ্লেন করবে যে সে তো এত পরিমাণের অলস যে সে কখনো নিজের খাবারটা নিজে গ্রহণ করতে চায় না, অর্থাৎ কুইরে সারাদিন ধরে চুপচাপ বসে থাকবে, কেউ ধরে কাজ করতে চাবে না। এটা তাহলে দেখেন নারী এবং পুরুষ পিসের মধ্যে কিন্তু অনেকটা ডিফারেন্স। আবার মহিলারা কি, এরা কিন্তু খুব মানে পরিশ্রমী, এরা খুব পরিশ্রম করতে পারে, খুব পরিশ্রম করে আগায় যেতে পারে এবং কর্তৃত্ব করে। তখন থেকে পুরুষ এপিসমেলরা কিন্তু একটু কর্তৃত্বের বেলায় কম, এর কর্তৃত্বটা কম করে, কারণ এটা টিকে থাকতে পারে না তাদের ফ্যামিলিতে কর্তৃত্ব পালন করতে গিয়ে। তো এটা হচ্ছে পুরুষ মৌমাছির দিকে। এছাড়াও যদি আমি আরো কিছু এপিসমেলের কথা তুলে ধরি, যেমন মূত্র স্বল্পতা। হ্যাঁ, আমরা জানি যে এপিসমেলের আরেকটি লক্ষণ হচ্ছে যে যাদের কারো প্রস্রাব যদি কারো আটকে যায়, বা যদি অল্প পরিমাণে প্রস্রাব হয়, ফুটে প্রস্রাব হয়, এবং মূত্র কোনোভাবে যদি সাপ্রেস থাকে, সেক্ষেত্রে কিন্তু অ্যাপিসমেল খুব ভালো একটা মেডিসিন বলা যায়। এবং এই যে চোখের পাতা শোধ, এটা আমরা জানি যে চোখের পাতায় শোধ, এইটা কিন্তু একটা আছে যে রোগীদের বয়স বাড়ার সাথে হয়। হ্যাঁ, যেমন অনেকে কোলেস্টেরলটা বেশি থাকে, বা অনেকে একটু হাইপারটেনশন থাকে, অনেকে এটা চোখের নিচে কিন্তু শোধ খুলে যায়। কিন্তু এটা কিন্তু আবার ওই অ্যাপিসমেলের কিন্তু শোধ না। অ্যাপিসমেলের রোগীদের কনস্টিটিউশনটাই তার শোধ থাকবে চোখের নিচে। তাকে দেখলেই মনে হবে যে ছোটবেলা থেকে তার চোখের ভিতরে একটু ফোলা ভাব, একটু আঠা ভাব, এরকম একটা টেন্ডেন্সি অ্যাপিসমেলের মধ্যে আমরা দেখতে পাই। ওরা কিন্তু খুব স্পর্শকাতর হয়, গরম কাতর হয়, সিচিটিক চোখের ব্যথা, প্রত্যেকটা ব্যথাতে তাদের কমপ্লেন থাকবে যে আমাদের এই পেইনটা হচ্ছে একদম মানে ভুল ফুটানো বা সুই ফুটানো ব্যথা। তো আমার মনে হয় আমি প্রেজেন্টেশনের লাস্টের দিকে চলে এসেছি, কারণ আমি নেক্সট টাইমে এই মহিলাদের যে ওভারিতে বা আরো যে জায়গায় আরো হয় অ্যাপিসমেল ভালো কাজ করে, সেই জায়গাগুলো নিয়ে ইনশাল্লাহ আমি সেকেন্ড টাইম আমি আপনাদের সামনে হাজির দেবো ইনশাল্লাহ। এই বলে আমি আমার প্রশ্ন এখানে শেষ করছি। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আমাদের ডাক্তার লাবণী আমিন ম্যামকে, যে এতক্ষণ পর্যন্ত এত সুন্দরভাবে আমাদেরকে এপিসমিলটা পড়ালেন। আমার কাছে মনে হচ্ছে ক্লাসটা একেবারে ম্যাজিক আমাদেরকে উপহার দিলেন ম্যাম। আমরা সাধারণত এইভাবে কখনো অনেকে ফিকিরও করি নাই। আলহামদুলিল্লাহ, ম্যামকে অসংখ্য ধন্যবাদ, এবং ম্যাম থেকে এরকম আরো ভালো ভালো ক্লাস আমরা আশা করি। তো নাসিরউদ্দিন স্যার, এখন কি ক্লাস আমাদের এখানে শেষ হবে নাকি প্রশ্ন করার কোনো ইয়ে আছে কিনা? তো কোশ্চেন থাকে, চেষ্টা করবেন অনেক প্রশ্ন উত্তর। নাসির স্যার কি আছেন? আমরা কি ক্লাস শেষ করে দেবো এখানে? মানব ভাই আসছে, ওনাকে জিজ্ঞাসা করুন। ডাক্তার নুরে আলম সিদ্দিকী স্যারকে দেখছি। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? নুরে আলম সিদ্দিকী স্যার, স্যার কি শুনতে পাচ্ছেন? স্যার সম্ভবত চালু রেখে হয়তো বা একটু দূরে আছেন নেটওয়ার্ক থেকে। হ্যাঁ, হোমিও অনুশীলন কোনো প্রশ্ন থাকলে একটু দ্রুত করতে পারেন, তা না হলে আমি লিভ নিয়ে নিব।
না ম্যাম, আমার সেই রকম কোনো প্রশ্ন নেই, তবে এই যে আপনার ক্লাসের যে রেকর্ডটা হলো এটা বলতে চাচ্ছিলাম। যদি আপনাদের রেকর্ডের প্রয়োজন হয় তাহলে ডাক্তার লাবণী আমিন ম্যামের যতগুলো ক্লাস রয়েছে সবগুলো ক্লাসের রেকর্ড আপনার হোমিও অনুশীলন যে ইউটিউব চ্যানেলটা রয়েছে এখানে ডাক্তার লাবণী আমিন অল ক্লাসেস এই লেখাটা লিখে যদি ইউটিউবে সার্চ দেন তাহলে ম্যাডামের সবগুলো ক্লাসই পেয়ে যাবেন। তো এটাই আমার বলার ছিল। আর ম্যাডাম যে আলোচনা উপহার দিয়েছেন খুবই সুন্দর এবং চমৎকার আলোচনা উপহার দিয়েছেন। আশা করি এইভাবেই ম্যাম প্রত্যেকটি মেডিসিন সম্পর্কে আমাদের মাঝে বিস্তারিত আলোচনা তুলে ধরবেন। ধন্যবাদ ম্যামকে এবং আজকের এই আয়োজক কমিটি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। লাবণী আমিন ম্যাডাম, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আমি তো জি, আলহামদুলিল্লাহ। আমি খেয়াল করিনি যে আপনি জয়েন করেছেন। আপনাকে অনেক অনেক জি, ধন্যবাদ ম্যাডাম। আমার ক্লাসে জয়েন করার জন্য। শুধু জয়েন না, আমি ময়মনসিং এর স্মৃতি বলতে চাচ্ছি। ময়মনসিং আবারও আপনাকে একটা ক্লাস নেওয়ার জন্য এরকম আমাকে বলছে যে আমরা যদি ভবিষ্যতে সেমিনার করি লাবণী আমিন ম্যাডাম যেন অবশ্যই থাকে। তো ওই দিন সিপিয়া পড়াইছিলেন, আজকাল ঠিকই যে এপিসমেল আলোচনা করলেন, অপূর্ব বা অতুলনীয়। তো আমাদের মহিলা আলোচকদের মধ্যে এবং অনেক আলোচকদের মধ্যেই আমি বা আমরা মনে করি আপনি অন্যতম। আপনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু এবং আপনার সার্বিক উন্নতি কামনা করছে। আর আমি সকলের জ্ঞাতার্থে বলছি, লাবণী আমিন ম্যাডাম ময়মনসিংহ বিভাগীয় কমিটির 1 নম্বর সহসভাপতি এবং আমাদের গর্ব উনি একজন ভালো আলোচক। তো ময়মনসিংহে উনি আলোচনা করে সারা জায়গায় গেছেন। তো আজকে যে ক্লাস নিলেন এবং উনি যখনই ক্লাস নেন সবার একটা আকর্ষণ থাকে। তো এই আকর্ষণ দিয়ে যেন হোমিও ডক্টরস পয়েন্টকে উনি এগিয়ে নিয়ে যান সেই আশা এবং দোয়া থাকলো ওনার প্রতি। আমি ওনার উত্তরোত্তর সার্বিক মঙ্গল কামনা এবং ওনার দীর্ঘায়ু কামনা করছে। ধন্যবাদ উপস্থিত সকলকে যারা আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাসে উপস্থিত থেকে ম্যাডামের ক্লাসকে উপভোগ করছেন এবং জ্ঞানকর্ম অর্জন করছেন। আমি সকলকে ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনারা অনেক কষ্ট করে আমার ক্লাস আজকে জয়েন করেছেন। আসলে অনেক গ্রুপ তো আছে, একই গ্রুপে বিভিন্ন সময়ে ক্লাসে জয়েন করা, সেটা চুজ করে নেওয়াটাও আসলে এটা অনেকটা টাফ। এই জন্য আপনার অসংখ্য ধন্যবাদ। আর নুরুল আলম সিদ্দিকী স্যার আসলে একটু আমাকে একটু বেশি স্নেহ করেন, তাই উনি হয়তো আমার সম্পর্কে একটু বেশি বললো আর কি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, আবার যদি কখনো ময়মনসিং ডাক পরে আমি যাব, কারণ আমি ময়মনসিং এরই মেয়ে। আমার তো ময়মনসিংটা তো আমার, এর প্রতি আমার আলাদা একটা মানে সফট কর্নার কাজ করে সবসময়। তো আলহামদুলিল্লাহ আমি অবশ্যই থাকবো। আর আবারও সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। নাসির স্যার কি আছে? লিভ নিছেন? জি জি, বলেন। আপনার ওই যে ইয়াতে ইউটিউবে কি নামে সার্চ দিলে আপনার ইটা পাওয়া যাবে, রেকর্ডগুলো পাওয়া যাবে? হ্যাঁ নাহিদ, আপনি একটু বলে দেন। আচ্ছা, আপনি ইউটিউবে ইংরেজিতে লিখবেন হোমিও অনুশীলন। এটা লেখার পর প্লেলিস্ট অপশনে যাবেন, যাওয়ার পর ওখান থেকে ডাক্তার লাবণী আমিন ম্যাম এর নাম দিয়ে একটা প্লেলিস্ট খোলা আছে, ওখানে ওনার সবগুলো ক্লাসই পাবেন। ইংরেজিতে যদি আপনি সার্চ করেন হোমিও অনুশীলন। আমি একটা জিনিস খেয়াল করেছি যে আপনি যদি ডিরেক্ট আমার নামটা দিয়েও ইউটিউবে সার্চ দেন দেখবেন যে চলে আসবে। হ্যাঁ আসবে, তবে ম্যামের নাম দিয়ে দিলেও আসবে। পাইতে গেলে হোমিও অনুশীলনে যেতে হবে আর কি। হ্যাঁ, তখন ওখান থেকে হোমিও অনুশীলনে গেলে সবগুলোই পাবেন। আর ম্যামের নাম দিয়ে সার্চ দিলে অন্য ক্লাসগুলোও পাবেন। তবে আমাদের হোমিও অনুশীলনে ম্যাডামের নামে একটা প্লেলিস্ট তৈরি করে দেওয়া আছে। এটার নাম হচ্ছে, আমি আপনাদেরকে একটু শেয়ারে দেখাচ্ছি সম্পূর্ণ, একটু আমাকে সময়। আসসালামু আলাইকুম। জি, আমি যে বললাম অমন ভাই ফোন দিছিল, তো আমি কথা বলছিলাম ওদিকে। ক্লাস তো শেষ হয়েছে, ঠিক আছে। ধন্যবাদ লাবণী ম্যাডামকে, একটু বিজি ছিলাম। ম্যাডামের ক্লাস নিয়ে দেখাতে চাচ্ছি যে কিভাবে আপনারা ইউটিউবে খুঁজে পাবেন।
তো এর জন্য আপনারা সর্বপ্রথম ইউটিউবে আসবেন। এখানে আসার পর ইংরেজিতে সার্চ করবেন হোমিও অনুশীলন। তো এটা সার্চ করার পর হচ্ছে এই যে এখানে আমাদের চ্যানেলে প্রবেশ করবেন, তারপর প্লেলিস্ট একটা অপশন পাবেন। এই প্লেলিস্ট এখানে এই যে ডাক্তার লাবণী আহমেদ অল ক্লাসেস, এখানে ওনার যতগুলো ক্লাস আছে সবগুলো আপনারা পাবেন। এখানে প্রত্যেকটি ক্লাসে প্রতিনিয়ত আপলোড দেওয়া হবে ইনশাল্লাহ। তো এখান থেকে আপনারা যারা চান এখান থেকে দেখে নিতে পারেন। সবার কি দেখা যাচ্ছে বিষয়টা? জি জি ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, আমি একটা জিনিস একটু শেয়ার করি। সেটা হলো, এর আগে আমি রেকর্ড করতাম হচ্ছে ফিল্মোরাতে। ফিল্মোরাতে রেকর্ড করতাম। এখন সেই ফিল্মোরাতে সেটা এখন রেকর্ড হচ্ছে না, ঠিক আছে? তো কি হয়েছে বুঝতেছে না। ফিল্মোরাতে কি হয়েছে বুঝতেছে না। আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার, শুনতে পাচ্ছি। আমি যখন আমার উইন্ডোজ 7 ছিল ল্যাপটপে, তখন রেকর্ডার আমি আপলোড দিতাম, কিন্তু এখন এটা নিচ্ছে না। আসলে সমস্যা কথা আমি এটা বুঝতেছি না, আমি যে বিষয়ে এক্সপার্ট না। এখন এখানে সাপোজ স্ক্রিন রেকর্ডার, এই যে স্ক্রিন রেকর্ডার, আমি এটা দিলাম। স্ক্রিন রেকর্ডার আনলাম এখানে, এনে সেটা গেল কোথায়? ফিল্মোরা কি এটা ব্যবহার করছেন আপনি? স্যার আমাকে বলছেন কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। স্যার আমি সাধারণত ফিল্মোরা দিয়ে করি না, আমি হচ্ছে স্ট্রিমিয়ার দিয়ে লাইভ গুলো সচরাচর করে থাকি। আর ল্যাপটপে হচ্ছে আপনি যদি উইন্ডোজ প্লাস এস বাটনে চাপ দেন অথবা জি বাটনে চাপ দেন, তখন সেক্ষেত্রে অটোমেটিক স্ক্রিন রেকর্ড অন হয়ে যায়। এটা বিভিন্ন ল্যাপটপের বিভিন্ন সিস্টেম। তো আমি সাধারণত আমার যে ল্যাপটপটা রয়েছে এখান থেকে আমি আপনাকে দেখাচ্ছি। যেমন এখানে এটা আমি স্পিকার, আমি এ করলাম, এটা মাইক্রোফোন, আর এটাতে আমি প্রিপেয়ারিং টু রেকর্ড এটা দিলাম। দেওয়া থেকে হচ্ছে আনএবল টু রেকর্ড ডিউ টু অ্যান ইস্যু উইথ দ্য ডিভাইস। সমস্যা কোথায় এটা বুঝতেছে না দাদা। স্যার এটা তাহলে হচ্ছে ফিল্মোরা ইদানিং হচ্ছে পেমেন্ট একটা সিস্টেম করেছে আর কি। ওদের হচ্ছে ওইটা সম্ভবত মানে কিছু টাকা দিয়ে ওদের কাছ থেকে ওইটা নিতে হয়, যার কারণে এইরকমটা অনেক সময় করে। আর ফিল্মোরা সম্পর্কে আমার সেই রকম ধারণা নেই। আমি সাধারণত আমার ল্যাপটপের যে স্ক্রিন রেকর্ডার আছে এইটা দিয়ে আমি স্ক্রিন রেকর্ড করি, আর লাইভ স্ট্রিমিংটা করি হচ্ছে স্ট্রিমিয়ার দিয়ে। স্ট্রিমিয়ার একটা প্রিমিয়াম মোড আছে। এখান থেকে আমি স্ক্রিন রেকর্ড কিভাবে করব এখান থেকে? স্যার উইন্ডোজ প্লাস জি বাটনে যদি চাপ দেন, উইন্ডোজ এন্ড জি বাটন দুইটাকে একসঙ্গে যদি চাপেন। কোথায়? উইন্ডোজ? হ্যাঁ স্যার, উইন্ডোজ আর জি বাটন দুইটাকে একসঙ্গে যদি চাপেন। আচ্ছা, আমি স্ক্রিনটা শেয়ার করেছি। হ্যাঁ, স্ক্রিন শেয়ার করলাম। এখানে আমি দেখি এখানে কেটে দিতে হবে। স্যার তাহলে ক্লাসটা শেষ করে আমরা কথা বলি, এইটাই মনে হয় সবচেয়ে ভালো হয়। ক্লাস তো শেষ, ক্লাস শেষ হয়ে গেছে না? না, এখানে অনেকে যুক্ত আছেন এবং আমাদের ম্যাডামও যুক্ত আছেন, এই জন্য আর কি। হ্যাঁ, তাহলে আমরা আনুষ্ঠানিকভাবে ক্লাস শেষ করে দিই, ঠিক আছে?
তো সকলকে ধন্যবাদ জানাই। বিশেষ করে আজকে আমাদের লাবণী ম্যাডাম এপিসোডের উপর আলোচনা করেছেন, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং সুস্বাস্থ্য কামনা করছি তার, যেন আমরা আরো পরবর্তীতে ওনার ক্লাস পেতে পারি। জি, তো সকলকে ধন্যবাদ জানাই, আজকের ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আচ্ছা, এখন কেউ থাকলে থাকতে পারেন, সমস্যা নাই, আমরা এটা একটু ডিসকাস করি। জি, তাহলে আমি আপনি স্ক্রিন শেয়ার দেন, স্ক্রিন শেয়ার আমাকে একটু দেন। স্ক্রিন শেয়ার দিয়েছি, স্ক্রিন শেয়ার করেছি। হ্যাঁ, আপনি এই যে আমি আমার ক্যামেরাটা অন করে দেখাচ্ছি, এই যে এখানে আমার ল্যাপটপে দেখেন কোথায় গেল, এই যে এখানে দেখেন উইন্ডোজ বাটন আছে আর জি বাটন আছে, দুইটাকে একসঙ্গে ধরেন, ধরে দুইটাকে একসঙ্গে চাপ দিতে হবে। উইন্ডোজ আর জি। হ্যাঁ, উইন্ডোজ আর জি এই দুইটা বাটনকে একসঙ্গে চাপতে হবে। স্যার এগুলো সবকিছু মিনিমাইজ করা থাকে, সর্বপ্রথম আগে সবকিছু মিনিমাইজ করেন। ও, মিনিমাইজ করলাম। হ্যাঁ, উইন্ডোজ আর জি দুইটাকে একসঙ্গে চাপ দেন। উইন্ডোজ বলতে ডাব্লিউ, ডাব্লিউ আর হলো জি। স্যার উইন্ডোজের একটা আইকন আছে, এই যে অনেকটা হচ্ছে এই যে এইটা কোথায় গেল, এই যে আপনি যদি এই বাটনটা দেখেন, এই যে এখানে হচ্ছে ALT এর বাম পাশের যে বাটনটা, হ্যাঁ হ্যাঁ এই যে এইটাতে চাপতে হবে। ও আচ্ছা, হ্যাঁ উইন্ডোজ বুঝতে পারছি। হ্যাঁ, ওটা আর জি না? জি হ্যাঁ, এগুলো সবকিছু মিনিমাইজ করে একবার চাপ দেন। বুঝতে পারছি, একসাথে আর কি। হ্যাঁ, দুইটাকে একসঙ্গে চাপতে হবে। মিনিমাইজ করলাম, চাপলাম, তারপরে স্যার কাজ তো হয়নি, কিছু তো ওখানে দেখা যাওয়ার কথা। স্যার এই দেখেন, এই যে আমার ল্যাপটপে চাপার সঙ্গে সঙ্গে এই যে এরকমটা আসছে, এই যে এখান থেকে হচ্ছে স্ক্রিন রেকর্ডের অপশন আছে, এই যে এটা স্যার আপনার তো এখনো তো কিছুই আসেনি, এই যে আমার এখানে অলরেডি কয়েকটা অপশন দেখেছি, দেখেন এই যে ক্যাপচার, এই হচ্ছে রেকর্ডিং এর যে অপশন আছে আমার ল্যাপটপে এসেছে, এটা থেকে চালু করলেই রেকর্ডিং চালু হয়ে যায়। না, এখানে উইন্ডোজ জি চাপ দিয়েছে, এই যে আসছে, এই যে অপশন আসছে তো এই যে সামনে। স্যার আপনার তো এটা উইন্ডোজ কত? উইন্ডোজ এটা হচ্ছে উইন্ডোজ 10। স্যার আমার এটাও তো 10, তবে আপনার বিট কত দেওয়া আছে, 64 না 32? এই ক্যাপচার ক্যাপচার দেখাই, পারফরম্যান্স আর এনেবল টু ক্লিক থ্রো, কি আছে এগুলো? স্যার আমি তো কিছু এখন দেখতে পাচ্ছি না, কেন জানি আপনার এখানে। আচ্ছা স্যার, আপনি একটা কাজ করতে পারেন, যে সরাসরি স্টিমিয়ার্ডে যান, স্টিমিয়ার্ড দিয়ে কিন্তু সরাসরি ইউটিউবে লাইভ করা যায়। স্টিমেটে আমরা পারি, ওটা পারি। হ্যাঁ, তাহলে ওইটাই মনে হয় সবচেয়ে ভালো হয়, যেহেতু আপনার ওখানে হচ্ছে না। আরেকটা আছে হচ্ছে OBS স্টুডিও, এটার কাজগুলো অনেকটা কঠিন। এখানে দাঁড়ান, এখানে যদি রেকর্ড দেয়া সিও আরডি, এখন রেকর্ডের বিষয়ে স্ক্রিন রেকর্ডার, এই যে স্ক্রিন রেকর্ডার চলে আসছে, এই যে স্ক্রিন রেকর্ডার। হ্যাঁ হ্যাঁ, স্ক্রিন রেকর্ডার দিয়ে স্ক্রিন রেকর্ড করতে পারেন, তাহলে তো আরো ভালো হয়। এটা পরে আপনি সরাসরি আপলোড করতে পারবেন। এই যে দেখা যাচ্ছে। হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। আচ্ছা, আমি এটা একটু স্টার্ট, আচ্ছা স্টপ, আমি একটু ইয়ে করে দেখি, তাহলে কি হয়। আচ্ছা, কি লেখছে an error occurred during recording, would you like to check the log information? স্যার আপনার মনে হয় এটা কোনো কিছুতে পারমিশন মানে ইয়ে করা আছে নাকি, বন্ধ করে দেওয়া আছে নাকি? তা বুঝতেছে না। আচ্ছা, স্ক্রিন রেকর্ড করতে একটা দেখলাম, আর ওটা আমি দেখি, ক্যান্সেল করে আরেকটা দেখি। আচ্ছা, এটা হচ্ছে ভয়েস রেকর্ডার, স্ক্রিন রেকর্ডার। আচ্ছা, এরপরে আর কি আছে? স্যার আপনাকে একটু আমি স্ক্রিন শেয়ার দিয়ে দেখাচ্ছি, একটু আপনি একটু দেখেন। দেখান। আচ্ছা, এটা তো আমার আরেকটা ল্যাপটপ আর কি, এটা আমি আমার মামার ল্যাপটপ থেকে আজকে কাজ করতেছি সব মিলিয়ে। আমি আমারটা বন্ধ করে দিই, দেখাতে পারতাম। তো এই যে
উইন্ডোজ আর জি বাটনটাতে যখন চাপ দিলাম, এই যে উপরের দিকে দেখেন কিছু অপশন দেখা যাচ্ছে কিন্তু আমার ল্যাপটপে এখানে শো করতেছে। এইটা হচ্ছে আর কি শো করতেছে না এখানে, কারণ হলো এটা স্ক্রিন রেকর্ডিং। তো এখান থেকে আর কি অপশন হয় এরকম, এই যে আপনাকে আমি আমার ক্যামেরাটা দিয়েও দেখাচ্ছি। এই যে এখানে আপনি একটু খেয়াল করে দেখেন যে কয়েকটা বাটন দেখা যাচ্ছে কিন্তু এই যে এখানে। হ্যাঁ, এটা তো আমার এখানে আসছিল, এটা আমার এখানে আসছিল। হ্যাঁ স্যার, এখানে হচ্ছে ক্যাপচারে যাবেন, যাওয়ার পর হচ্ছে আমার এখানে যে আসছে আমি সেটা বললাম। আচ্ছা, আপনি আমি শুনতে পারিনি। একটা অপশন আছে, করে দিতে পারবেন রেকর্ড। আপনি স্টপ করেন, ওটা স্টপ করে দেন, স্টপ করে দেন, আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি। জি আচ্ছা স্যার, ঠিক আছে, আমি অফ করে দিচ্ছি। ওকে। আমরা তো আবার দেখতে পাচ্ছি না, কারণ হচ্ছে স্ক্রিন রেকর্ডিং আর কি, ওই জন্য দেখা যাচ্ছে না। আমি যখন আপনার উইন্ডোজ এবং জি চাপ দিলাম, তখন অটোমেটিক্যালি ওই কোডটা আসছে আর কি। আমি আবার আসি, এই যে ক্যাপচারে যাবো না, ক্যাপচার রাখলাম। হ্যাঁ স্যার, ক্যাপচার, এই যে রেকর্ড স্টার্টেড। ওকে ওকে ওকে, বুঝছি। ওকে, হ্যাঁ রেকর্ড হচ্ছে। জি জি জি, এখন রেকর্ড হচ্ছে। হ্যাঁ, এখন ওখান থেকে মানে ওইরকম করে আপনি রেকর্ড করতে পারবেন, এটা সবচেয়ে সহজ উপায়। হচ্ছে অলরেডি রেকর্ড হচ্ছে। হ্যাঁ স্যার, কিন্তু আপনার স্ক্রিনে ওইটা আমরা দেখতে পারবো না, কারণ রেকর্ডিং আইকন কখনো শো করে না। ওইটা আপনি ওই যে স্টপ রেকর্ডিং চাপ দিলে স্টপ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, আমি সেটা বুঝছি, সেটা বুঝছি, কিন্তু এটা আবার যাবে কোথায় এটা এখন? স্যার, এটা হচ্ছে আপনি এখন আমাদের স্ক্রিনটা শেয়ার বন্ধ করে গুগলে নিয়ে আসেন, তাহলে হচ্ছে ক্লাসটাও সরাসরি রেকর্ড দেখতে পারলেন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আমি এটা মিনিমাইজ করি। হ্যাঁ, মিনিমাইজ করেন, সরাসরি মিনিমাইজ করেন। মিনিমাইজ করলাম, এবার সরাসরি আমি এখানে গেলাম, তাই না? হ্যাঁ, যেমন আমরা এখন কথা বলতেছি এরকম, মানে কিছুক্ষণ রাখেন, রাখার পর হচ্ছে এখান থেকে সরাসরি ইয়েতে চলে যান, কি বলে মিনিমাইজ করে রেকর্ডটাকে সেভ করে নেন। হ্যাঁ হ্যাঁ, আমি একটা করি, এটা অলরেডি সামনে আছে এটা। হ্যাঁ, আচ্ছা, এবার আমি এখান থেকে সফটওয়্যার আসি। ঠিক আছে, এই তো। হ্যাঁ, এইভাবে এটা হলো সহজ, ঠিক আছে, ওগুলো জটিল। হ্যাঁ, এটা সবচেয়ে সহজ। আপনি হচ্ছে আপনার এখন ইয়াতে গেলে কি বলে, দিস পিসি বা ল্যাপটপে যে স্টোরেজের যে জায়গা আছে ওখানে গেলে, ভিডিও অপশনে গেলে আপনি পেয়ে যাবেন। এটা হচ্ছে আপনাদের জন্য মানে সব মিলিয়ে সহজ একটা মাধ্যম রেকর্ড করার জন্য। আর লাইভ করতে গেলে স্ট্রিমিয়ার দিয়ে প্রিমিয়াম মোড নিতে হবে, তখন ওখানে আর্থিক মাসব্যাপী কিছু টাকা লাগবে আর কি, ওইটা সমস্যা। এখন সবকিছু প্রিমিয়াম করে ফেলছে। তাই তাই, হ্যাঁ, আগে ফ্রিতে অনেক কিছু ছিল, কিন্তু এখন সব মানে যত আপডেট কিছু আছে সবকিছু হচ্ছে ইয়ে করে দিছে, মানে টাকা লাগবে।